আমরা অলরেডি শুনেছি যে এনার্জি এবং ফাইন্যান্স এই দুটো হচ্ছে একটা ইন্ডাস্ট্রির লাইফ লাইন, রাইট? অর্থ এবং এনার্জি ছাড়া আমরা ইন্ডাস্ট্রি, সেটা ট্রেড বলেন, কমার্স বলেন, আমরা চালাতে পারি না। এবং আমরা প্রেজেন্টেশন থেকে দেখলাম যে বাংলাদেশের এনার্জি খাতে সবচেয়ে বড় কনজিউমার হচ্ছেন প্রথমে পাওয়ার জেনারেশন, হাসনাত ভাই যেই ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করেন, ইন্ডাস্ট্রি যেখানে আমরা দুজনই রিপ্রেজেন্ট করি, অ্যান্ড অফকোর্স হাউজিং সেক্টর, আবাসন সেক্টর। এই তিনটে হচ্ছে ব্রেইন কনজিউমার। তো সেখানে এই ধরনের যেই একটা ক্রাইসিস যেটার মধ্যে আমরা আছি, এবং আমি পুরোপুরি আপনাদের সবার সাথে, আমাদের এস্টিমড একাডেমিকদের সাথে একমত যে এটার কোনো শর্ট টার্ম সলিউশন নাই। আর ইজাজ ভাইকে আমি আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশি বেসরকারি খাত যদি বসে থাকতো সরকারের জন্য, তাহলে এই খাত আজকে দাঁড়াতো না। আমরা উই ওয়ার্ক ইন স্পাইট অফ গভর্নমেন্ট অ্যান্ড উই ডু ইট অন আওয়ার ওন। হ্যাঁ, সেখানে কিছু বেসিক রিকোয়ারমেন্টস ছিল, যে ইনফ্রাস্ট্রাকচার, ল অ্যান্ড অর্ডার, সোশ্যাল গুড, সেটা এখান থেকেও হয়তো বা এখন আমাদেরকে নতুন চিন্তাধারা করতে হবে। বাট আমরা এখনো আশাবাদ যে এখানে বাংলাদেশের একটা ভবিষ্যৎ আছে। বাট ক্রাইসিসটা কতখানি গুরুতর, আই থিঙ্ক একটা পরিসংখ্যান আপনার দিতে চাই। আমি যে কোম্পানিতে কাজ করি, আমাদের 3টা কারখানায় আমরা জুন জুলাই মাসে এডিশনাল ডিজেল কনজিউম করেছি 1,36,214 লিটার, যেটা আমাদের জন্য 390% হায়ার। আমরা খুব ছোট ফ্যাক্টরি, আমরা টেক্সটাইলের মতো এনার্জি ইনসেন্টিভ না, আমাদের মতো ছোট জুতোর ফ্যাক্টরি যেটা গার্মেন্টের মতো তুলনা করা যায়, সেখানে কিন্তু আমরা এনার্জি হেভি না। সেখানে যদি 390% ভলিউম এবং ভ্যালিউ কাছাকাছি, টাকাতেও একই, লিটারেও একই, 390% বেড়ে গেল। এখন আপনারা বলতে পারেন কে বলেছিল কারখানা করতে, সেটাও বলতে পারেন। কি বলেছিল? ট্রেডিং করতে, টেন্ডারিং করতে, দালালি করতে। তো করিনি, তো ভুল করেছে। এখন কারখানা করে ফেলেছে। ভাই বললেন যে 2 জেনারেশন ধরে চেষ্টা করছে, পারবো না, বাট ছাড়বো না। আই থিঙ্ক এইখানে দিস ইজ আওয়ার পজিশন, যে আমরা তো ইনভেস্টেড, আর করতে হবে, এটা না করার কোনো কারণ নেই। এখন ফোর্স মেজর ইনভোক করে অনেক কিছু বলা যায়, হ্যাঁ, ইরান ক্রাইসিস, ডিজেল। তারপরে সরকার 2-3টে জিনিস ভালো করেছে। আই থিঙ্ক আমরা কোন শুরু করতে চাই, ডিজেল পাইপলাইনটা অ্যাক্টিভেট করা, এটা ভালো ছিল। আমরা শুনছি যে মিয়ানমারের সাথে গ্যাস নিয়ে একটা আলাপ হচ্ছে, ডিপেন্ডেন্সি। আমরা এলপিজি ইম্পোর্ট, যদিও এট অ্যান এক্সাজারেটেড প্রাইস, এটা নিয়ে আমরা দেখছি। তো আমার যে নির্দিষ্ট 4টা পয়েন্ট আছে। প্রথম হচ্ছে কোল। বাংলাদেশের পার ক্যাপিটা কোল কনজাম্পশন 2024-এর পরিসংখ্যান অনুযায়ী হচ্ছে 97 কিলো পার পার্সন পার ইয়ার। ইন্ডিয়া 390 কিলো, জার্মানি হচ্ছে 850 কিলোগ্রাম, আর চায়না হচ্ছে 1580। তো যেটা ডেভিড হাসান ভাই বলেন, আমি ওনার সাথে পুরোপুরি একমত। আমরা বাংলাদেশে উই আর দ্য মোস্ট ক্লাইমেট এফেক্টেড কান্ট্রি ইন ওয়ান অফ দ্য মোস্ট। সেখানে এইসব গ্রিন ফান্ডস, অ্যাক্সেস ফান্ডস আমরা কোনো টাকাই পাইনি, অনেক প্রতিশ্রুতির কারণে বা সত্ত্বেও। সেখানে আই থিঙ্ক বাংলাদেশ হ্যাজ এ ভেরি স্ট্রং কেস যে ক্লিন কোল টেকনোলজি ব্যবহার করা এখন সময় এসছে। উইথ অল ডিউ রেসপেক্ট, সাউথ কোরিয়া যদি 1000 কিলো পার পার্সন পার ক্যাপিটা করতে পারে, বাংলাদেশ এখানে ক্লিন কোল, আমি বারে বারে বলছি ক্লিন কোল। এখানে এক্সট্রাকশনের একটা প্রশ্ন আছে, ওপেন পিট ভার্সেস ক্লোজ পিট, সেটা নিয়ে আলাপ হতে পারে। আপনি প্রাইভেট সেক্টরকে কোল ব্যবহার করার অনুমোদন দেন, এবং এটা আমরা চাই, এটা আমাদের দিতে হবে। রিনিউয়েবল, অফকোর্স আমরা যদি বাংলাদেশের পার্সেন্টেজ অফ রিনিউয়াল দেখি, এটা এখনো 1.1% অফ টোটাল এনার্জি, নট পাওয়ার, এনার্জি। সেই তুলনায় ভিয়েতনাম 21.5, চায়না 17.5, ইন্ডিয়া 9। তার মানে আমরা অনেক গুণ, মাল্টিপল বাড়াতে পারি। কিন্তু ইন্ডিয়া, চায়না এন্ড টু সাম এক্সটেন্ট ভিয়েতনামের যে অ্যামাউন্ট অফ সাবসিডি অ্যান্ড ইনসেন্টিভস দিয়েছে, সেটা ধারে কাছেও আমরা নাই। এবং একটু আগে শুনলাম যে সরকারের সেই ফাইন্যান্সিয়াল সক্ষমতাও হয়তো বা লিমিটেড। সো ডেফিনেটলি আমাদের রিনিউয়েবল উপরে জোরদার বাড়াতে হবে। কিন্তু যে কথাটা মাউদ ভাই বললেন, যে আমাদের কারেন্ট রিনিউয়েবল ইজ অনলি ডে টাইম, এটা একটা বড় সমস্যা। এটার ব্যাটারি স্টোরেজ সিস্টেমটাকে ইমিডিয়েটলি চালু করতে হবে। একসময় 57% ডিউটি ছিল, এখন এটা নিয়ে অনেক চেঁচামেচি করলাম, আর এখন শুনছি এখনো 57%, রাইট 17, বাট আপনার হাউস হোল্ড সিস্টেমে নেই। সো এটাকে একটা লো হ্যাঙ্গিং ফ্রুট, এটা কিন্তু করা যায়। এবং তাহলে কিন্তু আমরা নাইট টাইম ইউজ, বিকজ আপনি যদি ক্যামেলটা দেখেন, ইটস আ ক্যামেল কার্ভ, রাইট? আমাদের ডিমান্ড ইজ ক্যামেল কার্ভ। সো এখানে একটা সমস্যা আছে। কনক্লুশনে যদি আসি, প্রথম কনক্লুশন হচ্ছে যে সরকারকে প্রায়োরিটাইজ করতে হবে। আমরা ইকোনমিক্সের সবাই ট্রেড অফ শিখেছি। আপনি কোথায় দেবেন, কোথায় দেবেন না, সেটা সরকারকে নির্ধারণ করে বলে দিতে হবে। এক সময় যদি আমরা জানতাম, আমরা আমাদের দেশে দেখেছি, পার্শ্ববর্তী দেশে, এই নির্দিষ্ট সময়ে লোডশেডিং হবে,
শব্দটা ব্যবহার করতে হবে, মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবতায় নিয়ে আসতে হবে। আপনি যেটা খুব স্পষ্টভাবে ইজাজ ভাই বলেছেন, আই এগ্রি, সবাইকে আপনি সব সময় দিতে পারবেন না বিদ্যুৎ। তো তাহলে কখন পারবে? আমরা সেভাবে অ্যাডজাস্ট করবো। আমরা যদি জানি যে রাত 12টা থেকে 4টা আমরা আমাদের প্রোডাকশন শিফট শেষ করবো, বাট কখন পাবো এই নিশ্চয়তা তো আমাদের দিতে হবে, নাহলে আমরা কিভাবে চালাবো? আমাদের দ্বিতীয় গ্রিড নিয়ে আমি আশা করছিলাম মানে আলাপ হবে, যে গ্রিড ক্যাপাসিটি অ্যান্ড গ্রিড কোয়ালিটি। আমরা শুনছি যে আমাদের স্মার্ট গ্রিডের অভাবের কারণে আমরা সোলার কানেক্টিভিটি হারাচ্ছি। এখানে কিন্তু আমাদের কাজ করা এখনই শুরু, নাহলে আবার 4 বছর পরে যখন ক্রাইসিসে পড়বো আবার এই একই সিপিডির এই একই আলোচনা হবে, আমরা হাই হতাশ করবো। 3 নম্বর, আমরা বলেছি আমরা নির্ভরযোগ্য, কোয়ালিটি এবং একটা মার্কেট প্রাইসে পাওয়ার চাই। সেই মার্কেট প্রাইস 100 হবে না 300 হবে, সেটা মার্কেট ডিফাইন করুক, এবং আমি একমত। এই 300 টাকায় পাওয়ার কিনে যদি আমাদের ইন্ডাস্ট্রি চলে আমরা চলবো, নাহলে আমরা ইন্ডাস্ট্রি করবো না। কিন্তু আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা গ্যাসে ভাসছি, আপনারা প্রতিশ্রুতি, আমি সরকারের কথা বলছি, যে কোনো নির্দিষ্ট একটা সরকার না। আমাদের সেরামিক্স ইন্ডাস্ট্রির একটা উদাহরণ দেখেন। আমরা যে বলি বাংলাদেশে রপ্তানি বহুমুখী হয় না, কেন হয় না? সেরামিক্সকে বলা হয়েছিল গ্যাসের মধ্যে তোমার ভাসছো, এখন ওরা সেরামিক্স ইন্ডাস্ট্রি গ্যাস পায় না, কিভাবে তারা রপ্তানি করবে? তাদের নাম্বার 1 র মেটেরিয়াল আফটার ক্লে ইজ গ্যাস। তো এখন তো কি দোষটা কি তারা করলো? আপনি কাকে দোষ দিবেন? এই যে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, এক সময় বাংলাদেশ থেকে আমরা হাই কোয়ালিটি সেরামিক্স, এখন সেই ইন্ডাস্ট্রিটা ধ্বংসের পথে। সো আই থিঙ্ক এইখানে যে রিলায়েবল, কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল, এই 3টে জিনিস আমাদের দরকার। আমরা এটা আগেও বলেছি, এখনো বলবো, আমরা ইঞ্জিনিয়ার না, আমরা আপনাদের মতো একাডেমিক না। একটা ডেডিকেটেড FSRU ফর ইন্ডাস্ট্রি আমাদেরকে চিন্তা করতে হবে আনটিল উই গেট আউট অফ দিস প্রবলেম। আপনি সেটা ল্যান্ড টার্মিনাল কবে করবেন না করবেন, কারণ এই যে একটা কনস্ট্যান্ট ব্যাক অ্যান্ড ফোর্থ, আপনি এখন কি এগ্রিকালচার দিবেন না ফার্টিলাইজার দিবেন না রিটেল দেবেন না ইন্ডাস্ট্রি দেবেন, এটা আপনারা করার চিন্তা করেন, এটা লং টার্ম আমাদের লাগবে। কোল ইনেবল করতে হবে। আমি আবারও বলবো, আমাদের ইম্পোর্টেড সাইডে যে ম্যানেজমেন্ট সাইডে যেটা আপনি বললেন মিস রুবায়া মুস্তাফিজ, আমি পুরোপুরি একমত আপনার সাথে। আমাদের লো হ্যাঙ্গিং ফ্রুটের মধ্যে হচ্ছে যে ইমপ্রুভ ম্যানেজমেন্ট। আমরা কেন এখনো অ্যাকসেপ্ট করে নিব যে সিস্টেম লস এই লেভেলে থাকবে, এটা নিয়ে কেউ কথা বলবে না। যে এক্সাম্পলটা পারভেজ সাহেব বলে গেলেন, জবাবদিহিতা কোথায়? যে 30% সিস্টেম লস কেন এখন আমরা গ্রহণ করবো? এখন করেন, এখন ইললিগাল লাইন কাটতে হবে আপনার সিস্টেম লস কমাতে। এখন তো এগুলো তো করতে পারেন, করে আপনি সেটা গ্রিডে দেন, গ্রিডে দেওয়ার পরে সেটা আপনি ইন্ডাস্ট্রি দিবেন না এগ্রিকালচার, সেটা আপনার বিষয়, আপনি করেন এটা। আমাদের জন্য, প্রাইভেট সেক্টরের জন্য টেকনোলজি অ্যাডপশন হচ্ছে যান বাঁচানো ফরজ। উইথ অল ডিউ রেসপেক্ট, উই ডোন্ট নিড ইউ টু টেল আস, এটা আমরা করি বিকজ যান বাঁচাতে হয়। আমরা কন্ডেন্সেট রিকভারি করছি, আমরা প্রাইমারি ফিউল, সেকেন্ডারি ফিউল, টার্সিয়ারি ফিউল, এখন কোয়াড্রুপল ফিউলে জেনারেটর চালাই। আর কি করব? হাতে তো আছেই 5টা আঙ্গুল। শুরু করেছিলাম LPG দিয়ে, গ্যাস দিয়ে, তারপরে গেলাম ডিজেল, তারপরে গেলাম ফার্নেস অয়েল, তারপরে গেলাম LPG, তারপরে গেলাম CNG। আর কি? এখন কি নিউক্লিয়ার বয়লার চালাবো? আমাদের তো একটা লিমিট আছে। হাউ ফার ডু উই গো? ইলেকট্রিক, এখন সোলার যদি টেক্সটাইল মিল করতে পারেন হাসনাত ভাই, হি উইল বি দ্য রিচেস্ট ম্যান ইন দ্য কান্ট্রি। আমি জানি না এটা সম্ভব কিনা, প্রবলি নট, রাইট? সো আই থিঙ্ক এখানে টেকনোলজি যদি টেকনোলজিটা ফিজিবল হয় আমরা অ্যাডপ্ট করে ফেলবো। এখানে রিমার্কেবল কাজ হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কিছু ইন্ডাস্ট্রি অত্যন্ত এনার্জি ইন্টেন্সিভ। আপনি গ্লাস বলেন, পেপার বলেন, সিমেন্ট বলেন, সেখানে এফিসিয়েন্সি বাড়িয়ে খুব একটা, হ্যাঁ বেটার করা যাবে, বাট আমার মনে হয় যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আপনার মিট হবে না। তো যে তথ্যটা আমরা শুনলাম, আই থিঙ্ক আপনি বললেন শফিক সাহেব, যে 62% ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, দিস ইজ এ রেসিপি ফর ডিজাস্টার। এবং এটার জন্য যে লং টার্ম যে প্ল্যানগুলো, এটা এখনই করা দরকার। হ্যাঁ, আমি মিস সুলতানের সাথে একমত, এটা তাড়াহুড়া করে ট্রান্সপারেন্সি ছাড়া না করে এটা একটা এনগেজমেন্ট করে কিন্তু এটা করতে হবে, কারণ এখন করলে এটা আমরা 3 বছর 5 বছর পরে এটা বেনিফিট আমরা পাবো। মিনিস্টার মহোদয় বলে গেলেন যে ইন্টারেস্ট, ব্যাংকের ঋণের কোনো ছুটি নাই। তো আমাদের কোন খরচের, এখানে ব্যাংকের বসে আছেন, আমাদের কোন খরচের শুক্রবারে আমাদের খরচ বন্ধ থাকে আমি তো জানি না। তো আমরা যদি আমরা যদি পাওয়ার না পাই, তাহলে আমরা এই কস্টগুলো কোত্থেকে দিব? সো কি নো পাওয়ার নো পে, আমরা কি এই জায়গায় যাব? সেটা দিলেও তো আমাদের অলরেডি ব্যাংকিং সিস্টেমের NPL হচ্ছে 35% অ্যান্ড রাইজিং, সো সেটাও সম্ভব না। তো সেখানে আই থিঙ্ক এই যেটা আপনারা সবাই বলুন, আপনাদের সাথে আমরা একমত, এটা কোনো শর্ট টার্ম সলিউশন দেখছি না, কিন্তু একটা প্রায়োরিটাইজেশন করতে হবে। এটা একটা পলিটিক্যাল উইল লাগবে, এটা কাউকে না কাউকে ডিসিশন নিতে হবে যে ঠিক আছে আমরা সেই ডিস্ট্রিবিউশন অফ যা আছে এটাকে আপনি কিভাবে করবেন এবং এটা কখন করবেন, এই প্রেডিক্টেবিলিটি দেন। বাকিটা আমরা যারা ফ্যাক্টরি চালাতে পারবো চালাবো, যারা হয়তো সক্ষম হব না আমরা ঝরে যাব। বাট আই থিঙ্ক এট সাম পয়েন্ট এইটার একটা অনেস্ট ডিসকাশন লাগবে যে আমরা কখন পাওয়ারটা পেতে পারি,
কখন গ্যাসটা পেতে পারি এবং সেই বেসিস আমরা ফ্যাক্টরি চালাবো। যদি চালাতে পারি, না চালাতে পারলে উই উইল হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ, বিকজ এটা ছাড়া আমরা কোনো গতি। লাস্ট বাট নট লিস্ট, আমি একটু রপ্তানি কথাটা না বললে হয় না। আমরা যেহেতু রপ্তানিও করি বেশিরভাগ ক্ষেত্রে, রপ্তানিতে এইটার এফেক্টটা আরো মাল্টিপ্লাই হয়ে যায়। কেন হয়? আমরা লোকাল ব্যবসাও করি, রপ্তানিও করি। রপ্তানিতে যেটা হয়, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে অন টাইম। যখন আপনি সময় মতো পাওয়ারটা পাচ্ছেন না, তখন আপনি দিনে রাতে অন্য সময় কাজ করছেন। শুক্রবারে গ্যাসের প্রেশার বেটার কাজ করছে, আপনার ওভারটাইম দিতে হচ্ছে, আপনার কস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাছাড়া যেটা হচ্ছে, এখন যেটা আমরা কোনোদিন দেখিনি, কাস্টমারের কনফিডেন্সটা একটু শেক হয়ে যাচ্ছে। তারা বলছে তোমরা যদি, এটা তো তোমাদের কন্ট্রোলের বাইরে, আপনারা সবাই বললেন আমি একমত কন্ট্রোলের বাইরে, তো তোমরা কি প্ল্যান দেখাবে আমাদেরকে যে তোমরা ইনশিওর করতে পারো? সো নেক্সট সিজনে, নেক্সট অর্ডারে আমরা তাহলে একটু চিন্তা করি। এইটাও তো আমাদের জন্য একটা আশানী সংকেত যে উই ডোন্ট ওয়ান্ট দিস টু হ্যাপেন। এই মুহূর্তে বাংলাদেশের অপরচুনিটি, ভিয়েতনামে এখন একটা 30% ওয়ার্কার শর্টেজ, 30% তাদের ওয়ার্কার শর্টেজ। চায়না এক্সিট করে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে। ইন্ডিয়াতে এই ধরনের ম্যানুফ্যাকচারিং ফর এক্সপোর্ট এই স্কেলে এখনো হয়নি। আমাদের অপরচুনিটিটা এখন, সেই জন্য আমরা বলছি এখন এটা ধরা দরকার। কারণ না হলে কম্পিটিটর কান্ট্রি ক্যাম্বোডিয়া, কম্পিটিটর কান্ট্রি ইন্দোনেশিয়া, কম্পিটিটর কান্ট্রি ইন্ডিয়া টু সাম এক্সটেন্ট, তারা প্রস্তুত। সেই জন্য আমরা সবাই মিলে এটার একটা সমাধান চাচ্ছি।